গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই কতগুলো শাক নিয়ে চলে এসেছে। তো শাকগুলো ভালো করে বেছে ফেলবো। লাল শাকে এমনিতেই বর্ষার দিন প্রচুর পরিমাণে প্যাচে কাদা থাকে, আর প্রচুরই কাদা থাকে। শুকনোর দিন হলে তাও লাল শাকগুলো বেশ শুকনো শুকনো থাকে, কিন্তু বর্ষার দিনে প্রচুর পরিমাণে কাদা থাকে শাকের মধ্যে। তো শাক বাছতে গেলে হাতের মধ্যে পুরো কাদা কাদা হয়ে যায়। তো দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভীষণই কাদা কাদা ছিল শাকগুলো, আর ভীষণ ভেজা ভেজা বর্ষার যেহেতু শাক, আর এই শাকগুলো বেশ শুকনো শুকনো ছিল। তো যেহেতু লাল শাকটা ভেজা ভেজা আর এরকম কাদা কাদা ছিল, তো লাল শাকটাই আজকে রান্না করব। এই কারণের জন্য লাল শাকটাই বেছে নিচ্ছিলাম, আর ছেঁচি শাকগুলোকে রেখে দিলাম। তোমাদের দাদাভাই যদিও বা ছেঁচি শাক খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ছেঁচি শাকটা আজকে করব না। তার কারণ হচ্ছে লাল শাকটাই যেহেতু বললাম যে বর্ষার জলে ভেজা, আর বর্ষার জলে ভেজা সবজি মোটেই থাকে না, পচে যায়। কিন্তু কেন যে পচে যায় সত্যিই আমি জানি না। মনে হয় আমার যতদূর, যে বর্ষার জলটা পায় জন্য, বৃষ্টির জলে অ্যাসিড থাকে সাধারণত এক প্রকারের, তো এই কারণের জন্যই হয়তো সবজিপাতি বৃষ্টির জল পেলে পচে যায়। তো যাই হোক, তো এই কারণের জন্য লাল শাকটা আগে করব। লাল শাকটা বাছছিলাম, আর আমার হাতের মধ্যে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছিলো, শাকের মধ্যে এত পরিমাণে কাদা ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমি আবার নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আমার ভীষণ ভালো লাগে যে না, বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, বন্ধুরা আমার পাশে আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে। আর আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাড়ির বাচ্চাদেরকে ভীষণভাবে সাবধানে রেখো, কেননা বাচ্চাদের এখন বিভিন্ন রকমের ভাইরাল মানে জ্বর হচ্ছে, বা ভাইরাস টাইপের, গায়ে ইনফেকশন টাইপের কিছু একটা হচ্ছে, যেটা কিছুদিন আগে আমার ছেলেরও হয়েছিল। তো সবাই ভীষণভাবে সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো, শাক বাছা তো হয়ে গেছে, এবারে শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, শাকের ভেতর থেকে কীরকম একটা নোংরা নোংরা জল বেরোচ্ছে। কয়েকবার করে শাকগুলোকে বেশ ভালো মতন করে ধুয়ে নিয়েছি, যাতে বালি বালি না লাগে। তারপর চলে এসেছি শাক কাটতে। সে লাল শাক কাটাটা ভীষণই ইজি। লাল শাক একটু বড় বড় করে কাটলেও খুব একটা প্রবলেম হয় না। তার কারণ হচ্ছে লাল শাক ভীষণ ভালো মজে যায়। তো এই কারণের জন্যই লাল শাকটা বেশ একটু মোটা মোটা করে কাটলেও সমস্যা হয় না। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাও পুরোপুরি। তোমরা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তোমরা আমাকে ভালোবাসা দিলে, তোমরা আমাকে সাপোর্ট করলে, তবেই না আমি তোমাদের এই ছোট্ট চ্যানেলটা নিয়ে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাব। তোমাদের এই চ্যানেল, তোমাদের ভালোবাসা পেলেই চ্যানেলটা এগিয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু শাকটা অনেকটাই কেটে ফেলেছি। তো দেখো, শাকটা কিন্তু কাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। ওই যে প্রথমেই বললাম যে লাল শাক কাটাটা বেশি একটা ঝামেলা না, লাল শাক অত ঝুড়ি ঝুড়ি করে না কাটতেও চলে। তো দেখো, শাক কাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। এখানে এবারে শাকটা রান্না করব, তো এই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিলাম। শাকটা ভাজা ভাজা হতেও বেশ খানিকক্ষণ একটু সময় লাগে, কেননা হচ্ছে শাকের থেকে অনেকটাই পরিমাণে জল বেরোয়। তো শাকটা রান্না করা আমার হয়ে গেছে। এদিকে আমি পনিরটা করব জন্য পনিরে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে গরম জল করে নিলাম। তোমরা আমার এর আগের একটা ভিডিওতে দেখেছো যে পনির ভাজার পরে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে পনিরটা বেশ ভালো সফট হয়। তো তোমরাও একদিন ট্রাই করে দেখবে, পনির ভালো সফট হবে। আর পনিরগুলো বেশ গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা বড় বড়ও হয়, পনিরগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যায়। ওদিকে ভাত উপর করা ছিল, ভাতের হাঁড়িটা তুলে নিলাম। তারপর ভাতের হাঁড়িটা ভালো করে মুছে ভাতের চাকাটা ভেঙে রাখলাম, যাতে ভাতের হাঁড়িতে ভাতগুলো চাপ ধরে না থাকে। তো সমস্ত সব কাজকর্মগুলো এভাবে করেই গুছিয়ে গাছিয়ে করে নিচ্ছিলাম। তো দেখো, কাজকর্ম কিন্তু আমার অলরেডি অনেকটাই হয়ে এসেছে। তো আজকে আমি যেটা করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো প্লিজ বন্ধুরা, তার জন্য কিন্তু তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটাকে কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু আমি আজকে যেটা করব রান্নাবান্নার শেষে তোমরা সেটা জানতেই পারবে না। আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই জিনিসটা করাটা ভীষণ দরকার, কেননা স্কিনের খেয়াল নেওয়াটাও তো খুব প্রয়োজন কাজকর্ম করার সাথে সাথে। তো এই কারণের জন্য এটা আজকে করব। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে করব, কেননা রান্নাবান্না কমপ্লিট না করে ওটা করলে, তো দেখো পনিরগুলো আমি এপাশে ভেজে নিয়ে এপাশে জলের ওই যে উষ্ণ গরম জলটা করেছিলাম তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিলাম, ভিজিয়ে রেখে ভালো করে ঢাকা দিয়েও রেখেছিলাম। তো দেখো, ঢাকা দিয়ে রাখার পর বেশ খানিকক্ষণ বাদে যখন ঢাকনাটা খুলেছি, পনিরগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে।
বেশ সুন্দর ফুলে অনেকটা বড় বড় হয়ে উঠেছে পনিরগুলো। তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখবে, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এদিকে কিন্তু আমি এদিকে পনিরের মশলাটাও করে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম। এইভাবে করে পনিরের মশলাটাকে বেশ ভালো মতন করে কষিয়ে নিচ্ছিলাম। আর ওই যে পনিরের জলটা তোমার পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে তো অনেক মানে পনির ভাজার পুরো তেল টেল ওর মধ্যেই রয়ে গেছে। তো পনিরের জলটাকে ফেলে দেবো না, মশলা কষানোর শেষে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। তারপর আমগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। তারপর পনিরের ঝোলটা ওদিকে কষানো হয়ে গেছিলো, ঝোলটাও ফুটে গেছিলো, তার মধ্যে ওইগুলোকে পনিরগুলোকে দিয়ে দিলাম। তো দেখো পনিরের ঝোলটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকে পনিরে অনেকটা বেশি তেল তেল হয়ে গেছিলো, আমি সাধারণত তেলটা একটু কম দিই। তো দেখো এদিকে রান্নাবান্না শেষ করে কৌটাকাটিগুলোকে ভালো করে মুছে কুছে রাখছিলাম। এগুলো রোজ রোজ করা হয় না, চেষ্টা করি করার, কেননা রান্নাবান্নার শেষে এগুলো সব রকম হাতেই ধরা হয়। তো এই কারণের জন্য মুছে টুছে রাখলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। তো আমি আজকে তোমাদেরকে যেটা বলছিলাম যে যেটা করব সেটা আমি সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর করব। প্রত্যেকদিন তো রান্নাবান্না করি, স্কিনে অনেকটা ট্যান পড়ে যায়, স্কিনে বিভিন্ন মানে রান্নাবান্না করে গ্যাসের যে তাপটা থাকে ওই তাপটা স্কিনে লেগে কিন্তু স্কিনে মানে অনেকটাই ট্যান পড়ে যায়, যেমন মুখে পড়ে যায় তেমনি হাতে পায়েও কিন্তু পড়ে যায়। পায়ের দিকটা যদিও বা ঢাকা থাকে অতটা পড়ে না, কিন্তু হাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। আমরা যারা নিয়মিত বাইরে বেরোই তাদের ক্ষেত্রেও বলছি, যারা প্রত্যেক দিন ঘরে থাকে তাদের ক্ষেত্রেও বলছি। তো এইভাবে করে কিন্তু ট্যান রিমুভ করে নেওয়াই যায়। বাড়িতে আমার হলুদের গাছ আছে, তো আমি সেখান থেকে হলুদ তুলে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর হলুদটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর স্ট্রেনারে ঘষে নিয়ে তার সঙ্গে 2 টেবিল স্পুন মতন লেবুর রস আর শ্যাম্পু মিশিয়ে এটাকে বেশ ভালো মতন করে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়ে একটা ক্রিমের মতন পর্যায়ে যখন এটা পৌঁছে যাবে তারপর এটাকে বেশ ভালো করে দুটো হাতে ম্যাসাজ মতন করে লাগিয়ে নিতে হবে। বেশ সুন্দর করে এটাকে হাতের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে মানে বেশ ভালো করে এটাকে ফেটাতে হবে, সমস্ত সব কিছু একসঙ্গে অ্যাড করে তারপর এটাকে বেশ ভালো মতন করে ম্যাসাজ করে নিতে হবে হাতে। তো এর মধ্যে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু 2-1 ফোঁটা নারকেল তেলও অ্যাড করতে পারো। আমি নারকেল তেলটা অ্যাড করিনি, তখন হাতের কাছে নারকেল তেলটা ছিল না, এই জন্য আর কি অ্যাড করতে পারিনি। আমারও খুব যে মানে আমার স্কিন ড্রাইও না অয়েলিও না, নর্মাল স্কিন, তো এই কারণের জন্য আমার স্কিনে নারকেল তেল না হলেও চলে যায়। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এর মধ্যে 2-1 ফোঁটা নারকেল তেল অ্যাড করে নেবে। তো দেখবে এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ 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 উপকারী। মানে এইভাবে করে বেশ 2-3 মিনিট মতন হাতটাকে বেশ সুন্দর করে ম্যাসাজ করে নিয়ে তারপর ধুয়ে নিলে দেখো তোমরা আমার দুটো হাতের মধ্যে কত ডিফারেন্স। তো বন্ধু আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।